আবারও মিয়ানমার থেকে ভেসে আসা গোলাগুলির শব্দ শুনেছেন বান্দরবানের তমরু সীমান্তের মানুষ। ঘুমধুম ইউপির মেম্বার শফিক জানান, রবিবার রাত 12টার কিছুক্ষণ পর মিয়ানমারের ভেতর থেকে গোলাগুলির শব্দ শোনা যায় বাংলাদেশ সীমান্তে। প্রায় 150 রাউন্ড পর্যন্ত গুলির শব্দ পান তারা। ঘণ্টাখানেক পর গোলাগুলি থেমে যায়। ধারণা করা হচ্ছে দখলদার আরাকান আর্মি ও মিয়ানমারের স্বাধীনতাকামী রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ চলছে। এর আগে 26 জুলাই নাইক্ষ্যংছড়ি মিয়ানমার সীমান্তে তীব্র গোলাগুলি হয়। তখন বাংলাদেশের লোকালয়ে এসে পড়ে গুলির খোসা। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে শহীদ শাহরিয়ার খান আনাজ সহ 6 জনকে হত্যার অভিযোগে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 বরখাস্ত পুলিশের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ। এর মধ্যেই মামলার 3 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1-এ এই বিচার কাজ চলবে। এর আগে রবিবার সাক্ষ্য নেওয়ার কথা থাকলেও তা হয়নি। আজ প্রসিকিউশনের সূচনা বক্তব্যের পর মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হবে। শেখ হাসিনার মামলার পর জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় কোনো মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এই মামলায় 8 আসামির মধ্যে শাহবাগ থানার বরখাস্ত সাবেক ওসি আরশাদ হোসেন, কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম গ্রেফতার রয়েছেন। আর পলাতক আছেন সাবেক কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম আক্তারুল ইসলাম ও সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। গত 14 জুলাই 8 আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে এই অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। দর্শক, এই মামলার আরও তথ্য জানার চেষ্টা করব। ট্রাইব্যুনালে রয়েছেন আমাদের সহকর্মী সৈকত সাদেক। আমরা যুক্ত হচ্ছি সৈকতের সাথে। সৈকত, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সাক্ষ্য গ্রহণ কি শুরু হয়েছে কিনা জানাবেন, এবং সেই সাথে এই মামলার বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে বিস্তারিত জানাবেন। এই মামলায় আজকে হয়তো সকাল 11:30টায় সাক্ষ্য গ্রহণ শুরু হবে, যেহেতু অন্যদিনে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এই বিচার কার্যক্রম 11:30টায় শুরু হয়। তো সকাল 9টার মধ্যেই যে 4 জন আসামি গ্রেপ্তার আছেন তাদেরকে নিয়ে আসা হয়েছে, এবং যে আসামি 4 জন গ্রেপ্তার আছেন তারা হচ্ছেন শাহবাগ থানার সাবেক যে বরখাস্ত পরিদর্শক আরশাদ হোসেন, এবং এই 5ই আগস্ট চানখারপুলের যে সরাসরি গুলি করার যে যাদের বিরুদ্ধে রয়েছে অভিযোগ রয়েছে 3 কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল, এই 3 জনকে নিয়ে আসা হয়েছে এবং ট্রাইব্যুনালের যে এজলাসখানা সেখানে রাখা হয়েছে। আর যে 4 জন আসামি পলাতক রয়েছেন তার মধ্যে রয়েছে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং রমনা জোনের এসি ডিসি আক্তার ও ইমরুল। তো আজকে আমরা যতটুকু জানতে পেরেছি, সাক্ষ্য দিবে যে এই মামলায় যে এই ঘটনায় যে শহীদ হয়েছিলেন যে শহীদ আনাস, সেই শহীদ আনাসের যে পরিবার, তার যে বাবা মা, তারা আজকে এই ট্রাইব্যুনালে প্রসিকিউশনের সূচনা বক্তব্যের পর সাক্ষ্য দিবেন, এমনটাই আমরা জেনেছি। এবং আপনিও বলছিলেন বা আমরাও জানি যে শেখ হাসিনার মামলার পর দ্বিতীয় কোনো মামলা যেখানে আজকে বিচার কাজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। প্রসিকিউশনের উপস্থাপনা বক্তব্যের পরেই কিন্তু সূচনা বক্তব্যের পরেই কিন্তু এখানে তারা সাক্ষ্য দিবেন। তো যেহেতু 11টার ওভার হয়ে গেছে, আর হয়তো আধা ঘন্টার মধ্যে এই বিচার কার্যক্রম শুরু হবে। এবং আজকে প্রসিকিউশন পক্ষ থেকে এই চানখারপুলের ঘটনায় কি সূচনা বক্তব্য দিলেন, এবং এই ঘটনাটা ওই দিন কীভাবে, যেহেতু জুলাই আন্দোলনের শেষ দিন, শেখ হাসিনা যেদিন পতন হয়েছিল, ওই দিন যখন ছাত্র জনতা এই শহীদ মিনারের যে কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আসছিলেন, হয়তো আইনশৃঙ্খলা বাহিনী তখনও জেনে গেছেন যে শেখ হাসিনা চলে গেছেন, তারপরও এই শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে যে পুলিশ বাহিনী যে দমন নিপীড়ন করেছে তার একটি প্রমাণ কিন্তু এই চানখারপুলে 6 জনের মৃত্যুর ঘটনাটি, বা এই 6 জন যে শহীদ হয়েছেন, এইখানে ছাত্র জনতার পাশাপাশি এইখানে যে শ্রমিকও রয়েছেন এবং তারা পুরান ঢাকার বাসিন্দা। তো লাবণী, এখন পর্যন্ত এই হচ্ছে এই বিচার কাজের সর্বশেষ পরিস্থিতি। আমরা মামলা কার্যক্রম শুরু হলে কিন্তু আমরা পরবর্তীতে সংবাদে জানিয়ে দিতে পারবো প্রসিকিউশন পক্ষ থেকে কি তুলে ধরা হলো আর কি। সৈকত, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার পর এই মামলার আরও তথ্য আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সৈকত সাদেক। 3 দিনের সরকারি সফরে আজ দুপুরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে
সেখানে যাচ্ছেন তিনি। মঙ্গলবার মালয়েশিয়ায় দুদেশের সরকার প্রধান পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই দিন সকালে পুত্রজয়ায় আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। দ্বিপাক্ষিক এ সফরে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্য সহ বিভিন্ন খাতে 5টি সমঝোতা স্মারক স্বাক্ষর এবং 3টি নোট বিনিময় হওয়ার কথা রয়েছে। বৈঠকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় জটিলতা নিরসন, প্রতিরক্ষা, জ্বালানি, ব্যবসা বাণিজ্য, উচ্চশিক্ষা, রোহিঙ্গা সংকট, কৃষি, সমুদ্র অর্থনীতি এবং আসিয়ান সহ আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশের সহযোগিতার নানা বিষয়ে আলোচনা হতে পারে। গতকাল রোববার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সফর নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে সরকারি প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সহ 23 জনের বিরুদ্ধে করা 6টি মামলার মধ্যে 3টিতে সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ। এসব মামলার একটিতে শেখ হাসিনা সহ 12 জন, আরেকটিতে সজীব ওয়াজেদ জয় সহ 17 জন এবং অপর মামলায় সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জন আসামি। ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের আদালতে এসব মামলার সাক্ষ্য নেওয়া হবে। প্লট বরাদ্দের দুর্নীতির 6টি মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সাক্ষ্য দেওয়ার জন্য 3টি মামলার বাদীকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে এসব মামলা করে দুদক। মামলার অভিযোগে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে শেখ হাসিনা ও তার পরিবার ক্ষমতার অপব্যবহার করেন। অযোগ্য হলেও তারা পূর্বাচল আবাসন প্রকল্পের 27 নম্বর সেক্টরে 10 কাঠা করে প্লট বরাদ্দ দেন। পটুয়াখালীর কলাপাড়ায় পশ্চিম লোন্দা গ্রামে প্রায় 250টি পরিবারের বসতি। এলাকার কৃষিজমি ও শিক্ষা প্রতিষ্ঠান রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে ভেলায় ভেসে প্রতিবাদ ও সংবাদ সম্মেলনের আয়োজন করেছে এলাকাবাসী। দর্শক, নিয়ে বিস্তারিত তথ্য জানাবো, যুক্ত হবেন আমাদের সহকর্মী মিলন কর্মকার রাজু। রাজু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, কি বলছেন সেখানকার লোকজনরা আর তাদের দাবিগুলো আসলে কি, এ বিষয়ে একটু জানবো আপনার কাছ থেকে। ধন্যবাদ লাবণী। আপনি জানেন যে কলাপাড়ার যে পশ্চিম লোন্দা গ্রামটি, এটি মূলত গত 3 বছর ধরে কিন্তু এখানকার মানুষ এই দুর্ভোগে আছে। এখানকার মানুষের যে দাবি, এখানকার যে টিয়াখালী নদী সংলগ্ন 3 কিলোমিটার রিং বেড়িবাঁধ, এই বেড়িবাঁধগুলি কিন্তু আসলে ভাঙা অবস্থা রয়েছে। আমি যদি আপনাকে ক্যামেরা পার্সনের মাধ্যমে দেখানোর চেষ্টা করতে, সেটা হচ্ছে যে এটি হচ্ছে টিয়াখালী নদীর একটি মোহনায়। এই মোহনায় ঠিক এখন কিন্তু জোয়ার শুরু হয়েছে এবং জোয়ারের সাথে সাথে কিন্তু পানি উঠতে শুরু করেছে। আপনি দেখছেন যে বিস্তীর্ণ যে ফসলের জমি, এগুলি কিন্তু পানিতে প্লাবিত হতে শুরু করেছে এবং এই পানিতে প্লাবিত হওয়ার মূল কারণ হচ্ছে এই বেড়িবাঁধটা কিন্তু বেড়িবাঁধের 3টি পয়েন্টে ভাঙা অবস্থায় রয়েছে। এই ভাঙা বাঁধটা মেরামতের জন্য কিন্তু এখানকার যে গ্রামবাসী 3 বছর ধরে ধারাবাহিক আন্দোলন করছে। ধারাবাহিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু পানি উন্নয়ন বোর্ড থেকে কিন্তু কোনো ধরনের সেই ধরনের কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে আজকে তারা কিন্তু এই নদীর মোহনায় তারা নেমেছে। কলার ভেলা বাসিয়ে তারা কিন্তু আয়োজন করেছে। এখন সময়মতো জোয়ার শুরু হয়েছে, একটু পরে মানুষজন গ্রামবাসী কিন্তু আসতে শুরু করেছে। তারা বলছেন যে 12টার দিকে এখানকার প্রায় 250 পরিবারের যে মানুষজন তারা কিন্তু আসবে। তাদের মূল দাবি হচ্ছে এই যে বেড়িবাঁধটা, এই বেড়িবাঁধটা সংস্কার করা হোক এবং একই সাথে এখানকার যে 200 একর চাষের জমি রয়েছে, চাষের জমি যদি এই বছর আমন চাষাবাদ করতে না পারে, সেই তাতে কিন্তু এখানকার মানুষের যে আর্থিক যে অনটন, সেটি কিন্তু লেগেই থাকবে। এই কারণে এখানকার মানুষের দাবি করছে যে আমন মৌসুমের শুরুতেই এখানকার যে বেড়িবাঁধগুলো ভাঙা অংশগুলো রয়েছে, সেগুলি আসলে এখনই সংস্কার হোক। তা না হলে কিন্তু এখানকার মানুষজন চরম দুর্ভোগে এবং খাদ্য সংকটে পড়বে। এখানকার মানুষ দীর্ঘ বছর ধরে কিন্তু পানি উন্নয়ন বোর্ড, উপজেলা প্রশাসনের কাছে বিভিন্নভাবে আবেদন করেছে, কিন্তু তাদেরকে কিন্তু আবেদনে কিন্তু কর্ণপাত করেনি উপজেলা প্রশাসন কিংবা পানি উন্নয়ন বোর্ড। তারা আরেকটি বিষয় বলেছে, এখানকার প্রায় 150 উপরে শিক্ষার্থী রয়েছে, তারা কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। এই বর্ষাকালে কিন্তু এখানকার যে টোটাল সড়ক কিন্তু পানিতে তলিয়ে থাকে। এই কারণে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে না। অনেক অনেক বয়স্করা রয়েছেন, তারা কিন্তু বেড়িবাঁধ না থাকার কারণে কিন্তু এইভাবে কিন্তু পানিতে আটকা থাকে এবং বিভিন্ন স্থান যাতায়াত করতে জরুরি প্রয়োজনে চিকিৎসা সেবা নিতেও পারতেছে না। তাই গ্রামবাসীদের দাবিতে জরুরি ভিত্তিতে যে পশ্চিম লোন্দা গ্রামের যে ভাঙা বেড়িবাঁধটি রয়েছে সেটি সংস্কার করা এবং একই সাথে যে এখানকার যে নদী তীরবর্তী যে বেড়িবাঁধটি আরো উঁচু যদি করা হয়, তাহলে সেক্ষেত্রে এখানকার পরিবারগুলো কিন্তু আসলে বেঁচে থাকার একটি নিশ্চিত হবে এবং পানিতে প্লাবিত হওয়া থেকে বাঁচবে। লাবণী, আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে পটুয়াখালীর কলাপাড়ায় পশ্চিম লোন্দা গ্রামে প্রায় 250টি পরিবার ভেলায় ভেসে প্রতিবাদ ও সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। চট্টগ্রাম বন্দরে পণ্য ও কন্টেইনারের চাপ সামলাতে লালদিয়ার চরে আধুনিক টার্মিনাল নির্মাণের পরিকল্পনা করছে
বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে টার্মিনাল নির্মাণে প্রস্তাব দিয়েছে ডেনমার্ক ভিত্তিক এপি মুলার গ্রুপ। নৌবাণিজ্যে বিশ্বের শীর্ষ এক কোম্পানি বিনিয়োগ করলে বন্দর ব্যবস্থাপনায় উন্নতির পাশাপাশি দেশে দক্ষ জনশক্তি তৈরি হবে বলছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে বন্দর চ্যানেল হয়ে কার্গো ও কন্টেইনারবাহী বড় জাহাজগুলোর জেটিতে ভিড়তে পাড়ি দিতে হয় কয়েকটি বিপজ্জনক বাঁক। মোহনা থেকে 16 কিলোমিটার দূরত্বের জেটিতে আসতে জাহাজগুলোকে বহির্নোঙরে লাইটার জাহাজে পণ্য খালাস করে ড্রাফট কমিয়ে ভিড়তে হয়। এই সমস্যা সমাধানে বন্দর চ্যানেলের 7 থেকে 8 কিলোমিটার কাছেই পতেঙ্গার লালদিয়ার চরে নির্মিত হতে যাচ্ছে অত্যাধুনিক টার্মিনাল। আমদানি রপ্তানি বাড়ায় চট্টগ্রাম বন্দর দিয়ে প্রতি বছর 3 থেকে 4 লাখ কন্টেইনার হ্যান্ডলিং বাড়ছে। বন্দরের বর্তমান অবকাঠামো কন্টেইনার বৃদ্ধির এই চাপ সামলাতে সক্ষম নয়, তাই লালদিয়ার চরেই ভরসা করছে বন্দর কর্তৃপক্ষ। এই টার্মিনালের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের ক্যাপাসিটি অনেকাংশে বৃদ্ধি পাবে। আমরা বিশেষ করে একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন টার্মিনালের এক্সপার্টাইজটা আমরা এখানে পাবো। সর্বোপরি চট্টগ্রাম পোর্টের দক্ষতা সক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পাবে। এরই মধ্যে নৌবাণিজ্যে বিশ্বের দ্বিতীয় শীর্ষ কোম্পানি ডেনমার্কের এপি মোলার মার্স্ক গ্রুপের সাথে সরকারের কথা চলছে। এতে টার্মিনাল পরিচালনায় আমূল পরিবর্তন আসবে বলে মনে করছেন বন্দর ব্যবহারকারীরা। লালদিয়ার কথা বললেন মার্কসলাইনকে, সেটা কিন্তু তারা এখানে প্রচুর ইনভেস্ট যদি করে তারা অপারেট করবে, একসময় সেটা আমাদের দেশের হয়ে যাবে, সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। এই টার্মিনাল নির্মিত হলে দেশের টার্মিনাল পরিচালনায় সর্বাধুনিক প্রযুক্তি ও টেকনোলজির সাথে পরিচিতি ঘটবে বলছেন ব্যবসায়ী ও নৌবাণিজ্য সংশ্লিষ্টরা। আমাদের এইগুলো ফ্যাসিলিটেট করার উচিত। যত ফ্যাসিলিটেট করব, শুধু ফরেনদের জন্য তো করছি না, আমাদের ইকোনমির জন্য করছি। ইকোনমির জন্য লোকাল ইনভেস্টরও হতে পারে, ফরেন ইনভেস্টর হতে পারে। যে ভালো পারফর্ম করবে, দে ডিজার্ভ টু গেট হোয়াট এভার জব। মার্কসলাইন আমরা চাই যে তারা একটা ইনভেস্ট করুক এখানে বাংলাদেশে, এবং তাদের যে দক্ষতা, সেই দক্ষতার সাথে আমাদের যারা কারিগরি লোকজন আছেন, আমাদের যারা বাংলাদেশের যারা লোকজন আছেন, এদের সাথে যারা প্রতিষ্ঠানিকভাবে কাজ করবেন, তাদের মধ্যে কিন্তু একটা দক্ষতা অর্জন করবে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন গত মে মাসে লালদিয়ার চর পরিদর্শনে এসে জানিয়েছিলেন এপি মোলার এখানে $800 মিলিয়ন বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। 2024 সালে লালদিয়া টার্মিনালের কার্যক্রম শুরু করে এপিএম টার্মিনালস। এপি মোলার মার্কসের সহযোগী এই প্রতিষ্ঠান বাংলাদেশে প্রথমবারের মতো সরকার থেকে সরকার চুক্তির আওতায় বিওটি বা বিল্ড অপারেট ট্রান্সফার পদ্ধতিতে এই প্রকল্প বাস্তবায়ন করবে। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।